প্রিয় দর্শক, গেমের ভাষায় যদি বলি প্লেয়ার 3 হ্যাজ এন্টার্ড দ্য গেম, অথবা বলা যায় ময়দানে স্বয়ং কিম জং উনের এন্ট্রি হয়ে গেছে। হ্যাঁ, উত্তর কোরিয়া হঠাৎ করে 10টি মিসাইল ফায়ার করে আমেরিকা, দক্ষিণ কোরিয়া এবং জাপানে রীতিমতো একটা এমার্জেন্সি বা জরুরি অবস্থা তৈরি করে দিয়েছে। জাপানের অবস্থা যদি বলি, সেখানে ক্রাইসিস টিম পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে। সাধারণ মানুষের মোবাইল ফোনে ওয়ার্নিং মেসেজ ঢুকছে যে উত্তর কোরিয়া আচমকা ব্যালিস্টিক মিসাইল ছোড়া শুরু করেছে। তবে স্বস্তির বিষয় হলো এখানে মিসাইলগুলো জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের ঠিক একটু আগে এসে পড়েছে। কিন্তু দর্শক, জাপানের আসল ভয়টা অন্য জায়গায়। আপনারা জানেন, আমেরিকা এখন একদিকে যেমন মধ্যপ্রাচ্যে ইরানের সাথে খুব বাজেভাবে ফেঁসে আছে, তেমনি অন্যদিকে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সাথেও পরোক্ষভাবে জড়িয়ে আছে। আমেরিকান মিলিটারি এখন অনেকটাই ক্লান্ত, আর ঠিক এই দুর্বলতার সুযোগটাই কাজে লাগাতে চাইছে উত্তর কোরিয়া। ঘটনার সূত্রপাত কোথায় জানেন? সম্প্রতি আমেরিকা আর দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী মিলে একটা যৌথ যুদ্ধ অভ্যাস করছিল, আর ঠিক তার জবাবেই উত্তর কোরিয়া এই ব্যালিস্টিক মিসাইলের বৃষ্টি শুরু করেছে। বিশ্বাস করুন, এই হামলার টাইমিংটা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গোটা বিশ্ব এখন দেখছে আমেরিকা যেমনটা ভেবেছিল যে ইরান খুব সহজেই হার মেনে নেবে, বাস্তবে কিন্তু তা একেবারেই হয়নি। উল্টো ইরান এখন হুমকি দিচ্ছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার যত সম্পদ বা ঘাঁটি আছে সেগুলোতে তারা কড়া আঘাত আনবে। কিছুদিন আগের একটা খবর আপনাদের মনে আছে? যে সময়টা আমি আপনাদের মাঝে অনুপস্থিত ছিলাম, ওই সময় মারাত্মক একটা খবর ব্রেক হয়েছিল যে মধ্যপ্রাচ্যে নিজেদের সম্পদ বা ঘাঁটি বাঁচাতে আমেরিকা কি করেছিল জানেন? দক্ষিণ কোরিয়া থেকে তাদের থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম সরিয়ে সোজা মধ্যপ্রাচ্যে নিয়ে এসেছে। বিষয়টা একটু সহজ করে বুঝুন। আমাদের ভারত ও বাংলাদেশের সোজা পূর্ব দিকে যদি যান, দুটো দেশ দেখতে পাবেন, উপরে উত্তর কোরিয়া আর নিচে দক্ষিণ কোরিয়া, তার পাশেই জাপান আর জাপান সাগর। উত্তর কোরিয়া এখন এই জাপান সাগর লক্ষ্য করেই একের পর এক মিসাইল ছুড়েছে। এখন চিন্তার বিষয় হলো উত্তর কোরিয়ার মিলিটারি রীতিমতো ওয়ার রেডি বা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। স্যাটেলাইট ইমেজ আর নানা রিপোর্ট থেকে যেটা বোঝা যাচ্ছে, উত্তর কোরিয়া হয়তো বড় কিছুর প্ল্যান করছে, অথবা দক্ষিণ কোরিয়া আর জাপানের মনে একটা ভয় ঢুকিয়ে দিতে চাইছে যে আমেরিকা এখন অন্য জায়গায় ব্যস্ত, তাই এই অঞ্চলে এখন আমরাই বস। দেখুন, এর পেছনে একটা বড় কারণ হলো ইরান। আপনারা জানেন, ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন দিয়ে ইরান এখন ইউএই, সৌদি আরব আর কাতারে ব্যাপক ধ্বংসলীলা চালাচ্ছে। রোজ নতুন নতুন ভিডিও সামনে আসছে। দুবাইয়ের পরিস্থিতি তো এমন জায়গায় পৌঁছেছে যে সরকার সেখানকার নাগরিক এবং গোল্ডেন ভিসা হোল্ডারদের কড়া নির্দেশ দিয়ে দিয়েছে, কোনো নেগেটিভিটি ছড়ানো যাবে না। এখন এই নেগেটিভিটি মানে কি? ধরুন কোনো ড্রোন উড়ে এলো, কোনো হোটেলে হামলা হলো বা আগুন লাগলো, তার কোনো ভিডিও রেকর্ড করে ছড়ানো যাবে না। কেন জানেন? কারণ দুবাইয়ের যে একটা ঝাঁ চকচকে ইমেজ তৈরি করা হয়েছিল, দুর্দান্ত শহর, সবাই আসুন, গোল্ডেন ভিসা নিন, 4-5 কোটি টাকার ফ্ল্যাট কিনুন, 0% ট্যাক্স, এর চেয়ে ভালো জায়গা আর হয় না। ইরান এক ধাক্কায় সেই ইমেজটা টোটাল টুকরো টুকরো করে দিয়েছে। দেখুন, আপনার গোটা শহর যদি সোনায়ও মোড়ানো থাকে আর মাথার উপর দিয়ে যদি ড্রোন আর মিসাইল উড়ে এসে বিল্ডিংয়ে আগুন ধরিয়ে দেয়, আপনি কি সেখানে থাকতে চাইবেন? সেই বাংলাতে একটা কথা আছে না, জান থাকলে তবেই তো জাহাপনা। সবাই সবার আগে নিজের নিরাপত্তাটাই খুঁজবে। যেহেতু মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইউরোপের অনেক মিলিটারি বেস রয়েছে, তাই আমেরিকা বাধ্য হয়ে দক্ষিণ কোরিয়ায় থাকা তাদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে তড়িঘড়ি সৌদি আরব আর ইউএই আর কাতারের প্রতিরক্ষায় পাঠিয়ে দিয়েছে। দ্য গার্ডিয়ানের মতো বড় বড় পত্রিকায় এই নিয়ে আর্টিকেল ছাপা হয়েছে। এখানে পরিষ্কার বলা হয়েছে, তড়িঘড়ি নেওয়া এই সিদ্ধান্তে দক্ষিণ কোরিয়ার রাজধানী এখন রীতিমতো কাঁপছে। সরকার পুরো শকে আছে যে আমেরিকার সুরক্ষার উপর তারা এত বছর অন্ধের মতো ভরসা করে এসেছে, বিপদের সময় সেই আমেরিকা তাদের এয়ার ডিফেন্স সিস্টেম সরিয়ে নিচ্ছে। অথচ ডোনাল্ড ট্রাম্পের আমলে এই আমেরিকাই সুরক্ষার দোহাই দিয়ে জাপান আর দক্ষিণ কোরিয়ার কাছ থেকে প্রচুর টাকা আদায় করেছিল। দক্ষিণ কোরিয়ায় এখন এত আতঙ্ক ছড়িয়েছে যে খোদ দেশের প্রেসিডেন্টকে সামনে এসে জনগণকে ভরসা দিতে হয়েছে যে ভয় পাবেন না, উত্তর কোরিয়া হামলা করলে আমরা সামলে নেব। হ্যাঁ, কথাটা শুনে হয়তো জনগণের মনে একটু সাহস জাগে, কিন্তু বাস্তবতাটা হলো আমেরিকান মিলিটারির সাপোর্ট ছাড়া দক্ষিণ কোরিয়া আগের চেয়ে অনেকটাই দুর্বল। এখন দক্ষিণ কোরিয়া আর জাপানের সবচেয়ে বড় ভয়টা কোথায় জানেন? যদি ইরানের সাথে এই যুদ্ধটা আরও লম্বা হয়,
ইরান যদি টানা কয়েক মাস এভাবেই মিসাইল ছোড়ে আর হরমুজ প্রণালী আটকে রাখে, তখন আমেরিকা হয়তো ইরানে সরাসরি সেনা পাঠাতে পারে। আর তখন কি হবে? তখন জাপান আর দক্ষিণ কোরিয়ায় থাকা আমেরিকান সেনাদেরও সরিয়ে মধ্যপ্রাচ্যে নিয়ে যাওয়া হবে। অনেক জিওপলিটিক্যাল অ্যানালিসিস তো এটাও বলছেন যে আমেরিকাকে হয়তো নতুন করে ড্রাফট বা সাধারণ নাগরিকদের জন্য বাধ্যতামূলক সেনা নিয়োগের ঘোষণাও করতে হতে পারে। যদিও এখনই তেমনটা হওয়ার সম্ভাবনা কম, কিন্তু ভবিষ্যতের এই সিনারিওগুলোর জন্য আমাদের প্রস্তুত থাকা উচিত। এখন মোদ্দা কথা হলো, দক্ষিণ কোরিয়া আর জাপান আমেরিকার উপর এতটাই নির্ভরশীল যে উত্তর কোরিয়া এখন পুরো ফায়দা লুটছে। তারা জানে আমেরিকা যত মধ্যপ্রাচ্যে ফেসে থাকবে, উত্তর কোরিয়া ততটাই ফ্রি হ্যান্ড পাবে। আগামী দিনে তারা যদি জাপানের ইকোনমিক জোনের ভিতরেও মিসাইল মারে, আমি অন্তত অবাক হবই না। দেখুন দর্শক, এই মুহূর্তে আমেরিকার সেনা যত মধ্যপ্রাচ্যে শিফট হবে, উত্তর কোরিয়া এই অঞ্চলে ততটাই ভয়ঙ্কর হয়ে উঠবে। সবচেয়ে বড় কথা, উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক অস্ত্র আছে, তাই আমেরিকা চাইলেও উত্তর কোরিয়ার বিরুদ্ধে হঠাৎ করে কোনো বড় যুদ্ধে নামতে পারবে না। ইরানের বিরুদ্ধে তাদের যে অপারেশন চলছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে কিছু করা তার চেয়েও হাজার গুণ বেশি জটিল এবং কঠিন। প্রিয় দর্শক, এতক্ষণ যে ঘটনাগুলোর কথা বললাম, উপর থেকে দেখলে মনে হবে এগুলো হয়তো বিচ্ছিন্ন কিছু ঘটনা, কিন্তু আপনি যদি একটু দূরদৃষ্টি দিয়ে দেখেন তাহলে বুঝবেন আমাদের চোখের সামনে আসলে একটা বিশাল বড় ইতিহাসের পট পরিবর্তন ঘটছে। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটা দেশ, ইরান। আপনাদের কি মনে হয় আমেরিকা কেন আজ এত অসহায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে আমেরিকা গোটা বিশ্বে ছড়িয়ে ঘুরিয়েছে, যাদের কথায় দুনিয়ার অর্থনীতি উঠতো আর বসতো, আজ তারা একটা দেশের সামনে রীতিমতো হাসপাস 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 করছে। ভেবে দেখুন তো, গত 40 বছর ধরে পশ্চিমা বিশ্ব ইরানের উপরে কি না করেছে। এমন কোনো স্যাংশন বা নিষেধাজ্ঞা নেই যা ইরানের উপরে চাপানো হয়নি। তাদের অর্থনীতিকে গলা টিপে মারার সব রকম চেষ্টা হয়েছে। পশ্চিমাদের ধারণা ছিল ইরান হয়তো ভেতরে ভেতরে দুর্বল হয়ে নিজে নিজেই ভেঙে পড়বে, কিন্তু আজ রেজাল্ট কি? আজ সেই স্যাংশন খাওয়া ইরান নিজের দেশের টেকনোলজি আর ড্রোন দিয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার অজেয় হওয়ার অহংকার মাটিতে মিশিয়ে দিচ্ছে। আজকের দিনের সবচেয়ে বড় সত্যিটা কি জানেন? আমেরিকার তৈরি $1 মিলিয়ন পেট্রিয়ট বা ইসরায়েলের আয়রন ডোমের মতো অত্যাধুনিক সিস্টেম, এর যে মিথ, সেটা আজ ভেঙে গেছে। পশ্চিমা মিডিয়াগুলো সবসময় আমাদের একটা জিনিস গিলিয়ে এসেছে, আমেরিকা যার বন্ধু তার আর কোনো চিন্তা নেই। কিন্তু আজ দক্ষিণ কোরিয়ার দিকে তাকান, আমেরিকার পলিসি আজ একেবারে নগ্ন হয়ে সবার সামনে চলে এসেছে। ভূ রাজনীতিতে একটা বিখ্যাত কথা আছে জানেন, আমেরিকার শত্রু হওয়াটা বিপজ্জনক হতে পারে, কিন্তু আমেরিকার বন্ধু হওয়াটা একেবারে প্রাণঘাতী। তাই আজ উত্তর কোরিয়ার এই মিসাইল ছোড়া শুধু কোনো রুটিন টেস্ট নয়, এটা আসলে একটা সিগন্যাল, একটা বার্তা। যে আগুন মধ্যপ্রাচ্য থেকে একটু একটু করে সারা বিশ্বে আজ লেগেছে, এই আগুনে পশ্চিমাদের তৈরি করা পুরনো ওয়ার্ল্ড অর্ডার বা বিশ্ব ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। নেতানিয়াহুর জন্য আরো বড় ধাক্কার একটা খবর আসছে। সেটি হলো, ইরানে দখলদার দেশটি যে আক্রমণ করেছিল, তাদের ড্রোন অপারেটর এবং যারা যুদ্ধ বিমানগুলো ফ্লাই করে উড়িয়ে ইরানে এসে স্ট্রাইক চালিয়েছিল, এদের সবার তালিকা ইরান সংগ্রহ করে ফেলেছে। ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে আজকে যে যারা ইরানে আক্রমণ করেছে সেই সব পাইলট, সেনা অফিসার, ড্রোন অপারেটর, এদের ঠিকানা, নাম, ছবি, এভরিথিং ম্যানেজ করে ফেলেছে। এবং দু একজনের নাম ঠিকানা প্রকাশও করেছে ইরান। এবং স্যাটেলাইট লোকেশনের মাধ্যমে এদের অবস্থান, এরা কোথায় থাকে, বাড়ি কোথায়, সব বের করেছে ইরান। ইরান বলছে ইরানের মধ্যে যে 20 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দখলদাররা মেরেছে, এর প্রতিশোধ হিসেবে দখলদারদের, যারা ইরানের ভেতরে আক্রমণ করেছে, তাদের সেনা অফিসারদের মেরেছে, পরমাণু বিজ্ঞানীদের মেরেছে, এবার তাদের টার্গেট করে ওপারে পাঠাবে ইরান। বুঝতে পারছেন? ইরানের আরেকটি দাবিতে বলা হয়েছে তাদের অনেক সেনা অফিসার, ইরান শুধু মুখে না, ইরান এই কাজ যে শুরু করেছে তার ইঙ্গিত দিয়ে বলেছে দখলদারদের অনেক সেনাকে টার্গেট করে ইতিমধ্যে হামলাও করা হয়েছে, তাদের উপর আক্রমণ ইরান শুরুও করেছে। এবং বলছে যে এই পাইলটরা তার দেশের ভেতরে, দখলদার দেশের ভেতরে বা পৃথিবীর যে প্রান্তেই যাক, 24 ঘন্টা গোয়েন্দা নজরদারিতে তাদের রাখা হয়েছে, তাদের খুঁজে খুঁজে ওপারে পাঠাবে ইরান। এবং এই সংবাদটি দিয়ে ইরান ব্রেক করেনি, দুজনের নাম ঠিকানাও বলেছে।
তার মানে এর মধ্যে একজন নারী পাইলট তার স্বামীর ঠিকানা বলে দিয়েছে, তাদের বাসার লোকেশন পর্যন্ত ইরান বলে দিয়েছে, এবং বলছে যে আমরা এখন এদেরকে সেই জাহান্নামে পাঠানোর রাস্তা তৈরি করছি। অর্থাৎ দখলদার গণমাধ্যমগুলো তাদের টেলিভিশনে যাদের চেহারা ঝাপসা করে দেখাতো, মানে এইসব পাইলটদের যখন বক্তব্য দেখাতো যুদ্ধকালীন, চেহারা ঘোলা করে দিত, কিন্তু ইরান তার গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এদের সবার ঠিকানা ম্যানেজ করে ফেলেছে, ছবি ম্যানেজ করেছে, কে কোন র্যাঙ্কে আছে সব ম্যানেজ করেছে, কে কোথায় থাকে সেটাও বের করেছে। এবং ইরান দখলদার দেশের ভেতরে থাকা ইরানি এজেন্টরা এদেরকে 24 ঘন্টার নজরদারিতে রাখছে। ইতিমধ্যে দখলদার দেশের ভেতরে দখলদার সেনাদের উপর অ্যাটাকও হয়েছে বেশ কয়েকটি, ইরান বলছে। তার মানে তাদের ঘুম ইতিমধ্যে হারাম করে দিয়েছে ইরান। এতদিন আমরা যে বিষয়টি বুঝতাম যে ইরানের মধ্যে মোসাদ এজেন্টরা অ্যাটাক করবে বা অ্যাটাক করছে যেটাই, এবং ইরান তাদের ধরপাকড় শুরু করেছে, অনেক মোসাদ এজেন্টকে ধরে ফেলেছে ইরানের মধ্যে। বলা হচ্ছে এখনো বহু এজেন্ট রয়েছে ইরানের মধ্যে। এবার তাদেরকে টাফ টাইম দেওয়ার জন্য ইরান তাদের এজেন্টকে দখলদার দেশের ভিতরে অ্যাক্টিভ করে দিয়েছে, এবং এই দখলদাররা যাতে তার এজেন্টকে ব্যবহার করে ইরানের মধ্যে বড় অপারেশন চালাতে না পারে, তাই তাদের মানে তেল আবিবের ভেতরে ইরানি এজেন্টদেরকে অ্যাক্টিভ করে তাদের মাধ্যমে ইরান এই খবরটি প্রচার করেছে। এখানে দুটো বিষয়, ইরান পারত এই বিষয়টিকে গোপন রাখতে, কিন্তু প্রকাশ্যে আনলো কেন? আমি যেটা বুঝি, ইরান এই খবরটি প্রকাশ্যে এনেছে তার প্রধান কারণ ইসরায়েল তো প্রকাশ্যে আনে না। ইসরায়েল অপারেশন করে, ইসরায়েল সেই অপারেশনের মাধ্যমে তারা ইরানকে ক্ষতিগ্রস্ত করে, কিন্তু ইসরায়েল যেটা ফ্লাশ করে না। ইরান ফ্লাশ করছে কেন? ইরান ফ্লাশ করার পেছনে দুটো কারণ আছে। এক, ইরান তাদেরকে বোঝাতে চায় যে তুমি আমার দেশের ভেতরে তোমার এজেন্সিকে অ্যাক্টিভ রেখে যদি অ্যাটাক করো, তাহলে আমার এজেন্সি তোমার দেশের ভেতরে এই কাজটা করবে। অতএব তুমি আমার দেশের ভেতরে এটা করার আগে ভেবে চিন্তা করো। এটা একটা ওদেরকে চাপে রাখার কৌশল ইরানের, এই একটি বিষয়।